আবরার হাসান, মারিয়া সুলতানা, সাদ মোহাম্মদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অরণ্য মজুমদার, মার্শিয়াত মালিক, সুহা সাফরিন, গিয়াসউদ্দিন মজুমদার। ওয়ালাইকুম আসসালাম। কাজী মারিয়া সুলতানা, আবরার হাসান, ক্লাস 9। তোমরা অ্যাটেন্ডেন্স দাও, আগে তোমাদের নাম এবং তোমাদের সেকশন লেখো। আমি 1 মিনিট স্টে করব অ্যাটেন্ডেন্সের জন্য। নাজিফা তাবাসসুম, খায়রুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ফাইরুজ ফারিজা। ওকে, দেখো আমরা শুরু করি। আমাদের আজকে চ্যাপ্টারটা শেষ হবে, আধা ঘন্টা লাগবে। তারপরে আমরা রিভিশনে চলে যাব। কোন চ্যাপ্টারটা পড়বো তোমরা আমাকে বলবে, যেটা প্রবলেম আছে। ওকে, আমরা শুরু করি চ্যাপ্টার 5, রেস্ট অফ দ্য পার্ট, দ্যাট ইজ মেটালিক বন্ড। আমাদের বাকি আছে what is metallic bond, how metallic bond is formed, delocalized electron, why metals are good conductor of electricity, why metals are conductor of heat। এই কয়টা জিনিস আমাদের জানতে হবে। আমরা জানি মেটালসটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, কিন্তু কেন হয়, এই যে রিজন, আমরা সায়েন্স পড়ি আমাদের তার কজটা জানার জন্য। আমরা গতানুগতিক সিস্টেমে আমরা শুধু জানবো না যে কন্ডাক্ট হয়, কেন কন্ডাক্ট হয় সেটাই আমাদের সায়েন্স, এবং সেটাই আমাদের জানতে হবে। মেটালের স্ট্রাকচার জানলে, কিভাবে বন্ড হয় সেটা জানলে আমরা এগুলো আনসার করতে পারবো। তো এই আনসারগুলো জানার আগে আমাদের এই জিনিসগুলো জানা দরকার, যে হোয়াট ইজ মেটালিক বন্ড। তাহলে এখন আসি, একটা মেটালের একটা পিস অফ মেটাল আমি লিখি। মনে করো এটা সোডিয়াম মেটাল, একটা পিস অফ সোডিয়াম মেটাল। এটা দেখা যায়, এটা ভিজিবল। কিন্তু এই ভিজিবল একটা, মনে করো 1 ইঞ্চি তার লেন্থ, এই 1 ইঞ্চ লেন্থ মধ্যে কত যে অ্যাটম আছে এটা আমরা কাউন্ট করতে পারবো না। অর্থাৎ তোমরা জানো, আমি একটা ছোট কথা বলি, যে অ্যাটমিক ম্যাস অফ সোডিয়াম হলো 23 হলো অ্যাটমিক ম্যাস। অ্যাটমিক ম্যাস, তো অ্যাটমিক ম্যাস যদি 23 হয়, তাহলে 1 মোল, পড়েছো চ্যাপ্টার 6 এ, 1 মোল অ্যাটম অফ সোডিয়াম ইকুয়ালস টু 23 গ্রাম। তো ধরে নাও ওটা 23 গ্রাম। তো 23 গ্রাম যদি সোডিয়াম মেটালটা হয়, তাহলে এর মধ্যে কতগুলো অ্যাটম আছে তোমরা জানো, অ্যাভোগাড্রোস নাম্বার 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23 অ্যাটমস আছে। এটার মানে বুঝো, এই 10 টু দি পাওয়ার 23, তার মানে 6.023 কে যদি 1 দিয়ে 23টা শূন্য দিই, এখন থেকে বোর্ডে ধরবে না, এইরকম যদি 1 দিয়ে 23টা শূন্য দিই, যে ভ্যালুটা আসবে ততগুলো অ্যাটম আছে ওয়ান পিস অফ মেটালের মধ্যে। একটা পিস অফ মেটালের মধ্যে এই পরিমাণ অ্যাটম আছে। এখন প্রশ্ন হলো স্যার, এই যে ধরে নাও এটা 23 গ্রাম, এটা 1 ইঞ্চের লেন্থ, তাহলে এই অ্যাটমগুলো কিভাবে আছে? অর্থাৎ একটা পিস অফ মেটালের মধ্যে অ্যাটমগুলো যে ফোর্স অফ অ্যাট্রাকশনে তারা একসাথে থাকে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশন কি বলবো আমরা? মেটালিক বন্ড। অর্থাৎ আমরা বলতে পারি দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ অ্যাটমস অফ এ মলিকিউল, the force of attraction by which atoms of a piece of metal are held together, atoms of a piece of metal, এটা পিস অফ মেটালের অ্যাটম গুলো যে ফোর্সে তারা একসাথে হেল্ড করে থাকে বা হোল্ড করে থাকে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশন কি বলবো আমরা? মেটালিক বন্ড। তাহলে আমরা লিখতে পারি কি, the force of attraction by which atoms of a piece of metal are held together to each other। এর মধ্যে এতগুলো অ্যাটম যদি একসাথে হেল্ড করে থাকে এক পিস অফ মেটালের মধ্যে যে ফোর্সে, সেই ফোর্সটাকেই আমরা বলবো মেটালিক বন্ড। এখন তোমরা বুঝতে পেরেছো কিনা দেখো। এখন মনে করো
এখানে তো এতগুলো অ্যাটম লেখা সম্ভব না, এটা 23 গ্রাম। তো এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এখানে একটা অ্যাটম, এর মধ্যে নেগেটিভ, এর মধ্যে নেগেটিভ, এগুলো পরে বোঝাবো যে কিভাবে থাকে। অর্থাৎ একটা পিস অফ মেটালের মধ্যে অ্যাটমস গুলো যে ফোর্স অফ অ্যাট্রাকশনে তারা থাকে, সেই ফোর্স অফ অ্যাট্রাকশনকে আমরা বলবো মেটালিক বন্ড। তাহলে আমরা লিখতে পারি, সবাই কি জয়েন করেছো? 66। ওকে, দেখো আমরা লিখতে পারি দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন, ফোর্স অফ অ্যাট্রাকশন, attraction by which atoms of a piece of metal are held together to each other is called metallic bond. মেটালিক বন্ড। আগে আমাকে বলো ঠিকমতো বোর্ড ক্লিয়ার দেখা যায় কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, এবং তোমরা এই লাইনটা বুঝছো কিনা, এই তিনটা জিনিস আমাকে মেনশন করো। ইয়েস স্যার, সাউন্ড ক্লিয়ার। আমি মনে করি আমার ভিডিওতে সাউন্ড খুব ক্লিয়ার, মাঝে মধ্যে হয়তো একটু ব্লার আসতে পারে, বাট সাউন্ড খুব ক্লিয়ার। এবং তোমরা লেখাগুলো বুঝতে পেরেছো কিনা, এবং এই যে ডেফিনেশনটা দিলাম মেটালিক বন্ড, অর্থাৎ মেটালিক বন্ডটা হলো যে একটা পিস অফ মেটালের মধ্যে অ্যাটমস গুলো যে ফোর্স অফ অ্যাট্রাকশনে তারা পাশাপাশি থাকে, সেটাকেই বলা হবে মেটালিক বন্ড। আরেকটা বিষয় তোমাদের বলি, মনে করো একটা অ্যাটম তো দেখা যায় না, একটা আয়রন, একটা আয়রনের মনে করো একটা নাইফ, এর মধ্যে আয়রন মলিকিউলস আছে, অ্যাটমস আছে। এই যে একটা নাইফ দেখা যায়, তার মধ্যে কত ক্রোর অ্যাটম আছে, উই ক্যান ইমাজিন। কারণ আয়রনের 56, অর্থাৎ 56 গ্রাম আয়রনের, 56 একটা নাইফ মনে করো 56 গ্রাম, এর মধ্যে এতগুলো অ্যাটম আছে আয়রনের। তার এই অ্যাটমগুলো পাশাপাশি যদি না থাকে, তাহলে তো এইরকম একটা বড় জিনিস তৈরি হবে না। এবং তারা একটার সাথে আরেকটা হেভি ফোর্সে কাছাকাছি আসে বলে এটা পিটিয়ে এটা থেকে আলাদা করা যায় না, এটা হিট দিয়েও আলাদা করা যায় না, এটা মেল্ট করা যায়। তাহলে বুঝতে হবে যে স্ট্রং ফোর্স থাকে একটা পিস অফ মেটালের মধ্যে, অ্যাটমস গুলো স্ট্রং ফোর্সে তারা কাছাকাছি থাকে, সেই স্ট্রং ফোর্স অফ অ্যাট্রাকশনকেই আমরা বলবো মেটালিক বন্ড। তাহলে আমি আরেকটু রিপিট করি, দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বাই হুইচ atoms of a piece of metal are held together to each other is called metallic bond. এখন আমাকে তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কতটুকু বুঝলে আমাকে একটু বলো। অল ক্লিয়ার স্যার? মেটালিক বন্ডটা ক্লিয়ার কিনা? মেটালিক বন্ড, হোয়াট ইজ মেটালিক বন্ড? The force of attraction by which atoms of a piece of metal are held together to each other is called metallic bond. ইয়েস স্যার, ক্লিয়ার, বাট ডেফিনেশনটা আরেকবার বোঝালে ভালো হয়। ওকে, আর কেউ? ঈশ্বর জান, স্মৃতি, তোমাদের স্টুডেন্ট সংখ্যা কম কেন? ওই দিন স্যারের সাথে তোমরা কথা দিলা যে স্যার ক্লাস সবাই করবে, সবাইকে আসতে বলো। ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? ক্লিয়ার স্যার? ওকে, তাহলে আমরা দেখি একটা পিস অফ মেটালের মধ্যে, আবার শোনো, এই একটা পিস অফ মেটাল, মনে করো এই একটা সোডিয়াম মেটাল। তো সোডিয়াম মেটালের এই একটা অ্যাটম, 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 এটা যে ফোর্স অফ অ্যাট্রাকশনে তারা কি করছে, তারা পাশাপাশি থাকছে, এই ফোর্স অফ অ্যাট্রাকশনকে আমরা বলবো মেটালিক বন্ড। অর্থাৎ the atoms of a piece of metal are held together to each other by force, সেই ফোর্সকেই বলা হবে, এই ফোর্স অফ অ্যাট্রাকশনকেই বলা হবে মেটালিক বন্ড। তাই আমরা লিখতে পারি the force of attraction by which atoms of a piece of metal are held together to each other is called metallic bond. তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা আমাদের ডান। সবাই ক্লিয়ার হয়েছো মেটালিক বন্ড কাকে বলে? যে বলছিলাম স্যার আরেকটু বুঝাবেন। এখন প্রশ্ন হলো অ্যাটমগুলো কেন পাশাপাশি থাকে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। অ্যাটমগুলো কেন থাকবে? অ্যাটমগুলো তো সেপারেটও থাকতে পারতো, কেন তারা সেই ফোর্সটার মধ্যে ক্রিয়েট হলো? প্রথম কথা যদি আসি, তাহলে শোনো, যদি আমরা নিউটনস ল অফ গ্র্যাভিটেশনাল ফোর্স তোমরা পড়েছো চ্যাপ্টার নাম্বার মোস্ট প্রবাবলি 2 তে, যে ফোর্স না 3 তে পড়েছো ফিজিক্সে, যে ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন এনি টু সাবস্টেন্স ইন দ্য ইউনিভার্স। তাহলে নরমালি আমি জানি অ্যাটম মানে একটা সাবস্টেন্স, তো দুটো অ্যাটমের মধ্যে, দুটো সাবস্টেন্সের মধ্যে এক ধরনের ফোর্স থাকে, এটা যদি বলি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স।
তাহলে এটা একটা কারেক্ট, এভাবেও হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম হয় না। এখানে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকে। এখন প্রশ্ন হলো স্যার, স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কিভাবে থাকে একটা অ্যাটমের মধ্যে? তাহলে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকে কার মধ্যে? ইলেকট্রন আর প্রোটনের মধ্যে, পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের মধ্যেই কেবল স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স থাকে। এখন আসা যাক যে অ্যাটমের মধ্যে কিভাবে স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স থাকলো। একই তো অ্যাটম, এখানে যদি এতগুলো অ্যাটম থাকে, প্রত্যেকটা অ্যাটমই কিন্তু সোডিয়াম বা প্রত্যেকটা অ্যাটমই তো আয়রন, তাহলে আয়রনের মধ্যে, আয়রন অ্যাটমের মধ্যে কিভাবে আমাদের পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্ট তৈরি হলো? ওকে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবার আসো 2 নাম্বার কোশ্চেন হলো যে হাউ বা হোয়াই বা হাউ মেটালিক বন্ড ইজ ফর্ম। তাহলে মেটালিক বন্ড কিভাবে ফর্ম হয়, এই কোশ্চেন আনসার যদি আমরা দিই, শোনো। আমরা জানি একটা সেম পিরিয়ড, একই পিরিয়ডের, ইন এ পিরিয়ড একটা পিরিয়ডের লেফট থেকে রাইট সাইডে গেলে কি হয়? সাইজ ছোট হয়ে যায়, সাইজ ডিক্রিজড। তোমরা পড়েছো হয়তো, চ্যাপ্টারটা আমি পড়াইনি, বাট লেফট থেকে রাইটে গেলে একটা একই পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে সাইজ ছোট হয়ে যায়। আর লেফট থেকে রাইট যেমন থার্ড পিরিয়ডের এলিমেন্টগুলো যদি তুমি মনে করো, তাহলে এখানে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তাহলে এটা একটা মেটাল। তাহলে মেটালের সাইজ ডেফিনেটলি একই পিরিয়ডের মেটালের সাইজ অবশ্যই নন মেটালের সাইজ থেকে বড়, নাম্বার 1। নাম্বার 2, মেটালের আমরা জানি আউটার মোস্ট শেলে 1 to 3 ইলেকট্রন থাকে নরমালি, সোডিয়ামের না, সব মেটালস, যে কোনো মেটালের 1 থেকে 3 পর্যন্ত, কারোর একটা থাকে, কারোর দুটা থাকে, কারোর তিনটা থাকে। মেটালের প্রথম পরিচিতি হলো মেটালের আউটার মোস্ট শেলে 1 to 3 ইলেকট্রন থাকে, এবং সেই 1 থেকে 3 ইলেকট্রন থাকলে মেটালটা করে কি, সে তার লাস্ট শেলের ইলেকট্রনগুলো লুজ করে। এখন এই সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনে 1 2 8 1 লাস্ট শেলে একটা ইলেকট্রন আছে, তাই সোডিয়াম ওই ইলেকট্রনটা লুজ করলো। লুজ করে কোথায় যাবে? ওই মেটাল পিস অফ অ্যাটমের মধ্যেই থাকবে। তাহলে ইলেকট্রন যদি সোডিয়াম লুজ করে, বা সোডিয়াম থেকে তৈরি হলো সোডিয়াম প্লাস আর ইলেকট্রন, রাইট? তাহলে এই যে সোডিয়াম প্লাস তৈরি হলো, এটাকে বলা হয় অ্যাটমিক কোর। এটাকে বলা হয় অ্যাটমিক কোর, অর্থাৎ আফটার ডোনেটিং ইলেকট্রনস বাই অ্যান অ্যাটম ইট বিকামস দ্য পজিটিভ সেন্ট্রাল কোর তৈরি হলো। আর কি তৈরি হলো? ইলেকট্রন তৈরি হলো। এই ইলেকট্রন কিন্তু কাউকে দেয়নি, ওই পিস অফ মেটালের মধ্যেই কিন্তু আছে এবং সেপারেট অবস্থায় আছে। অর্থাৎ মেটালসের টেন্ডেন্সি থাকে আউটার মোস্ট শেলে ইলেকট্রন লুজ করার পর আফটার লুজিং ওই অ্যাটমটা তৈরি হয়ে যায় পজিটিভ আয়ন। ইট ইজ কল্ড সেন্ট্রাল পজিটিভ কোর। আর এই ইলেকট্রনটা ওই পিস অফ মেটালের মধ্যে থাকে। তাহলে অলরেডি ক্রিয়েটেড টু চার্জেস, ওয়ান ইজ পজিটিভ চার্জ, অ্যানাদার ইজ নেগেটিভ চার্জ। এখন আমরা যদি দেখি সেটা কিভাবে থাকে, এটা মনে করো একটা পিস অফ মেটাল, এটা হলো আমাদের প্লাস, অর্থাৎ এটা আমাদের পজিটিভ চার্জ, আর এটা নেগেটিভ চার্জ। এবার আরেকটা অ্যাটমের পজিটিভ পার্ট, আরেকটা অ্যাটমের নেগেটিভ পার্ট, আরেকটা অ্যাটমের পজিটিভ পার্ট, আরেকটা অ্যাটমের নেগেটিভ পার্ট, আরেকটা অ্যাটমের পজিটিভ পার্ট, আরেকটা নেগেটিভ পার্ট। এবার একটা অ্যাটমের নেগেটিভ পার্ট, পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট, পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট, পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট, পজিটিভ পার্ট, আবার পজিটিভ পার্ট, নেগেটিভ পার্ট, পজিটিভ পার্ট, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ, পজিটিভ, নেগেটিভ। দেখো এই হচ্ছে একটা পিস অফ মেটালের মধ্যে, ডিফারেন্ট কালি হলে ভালো বোঝা যেত। তো এইগুলো বলে সেন্ট্রাল অ্যাটমিক কোর, এটা নেগেটিভ। এখন বলো তো এই নেগেটিভ দ্বারা, এই নেগেটিভ গুলো কিন্তু ফ্রি স্টেট আছে, এই ফ্রি স্টেটে থাকে ইলেকট্রন গুলো, কারণ আফটার লুজিং ইলেকট্রন ফ্রম আউটারমোস্ট শেল অফ অ্যান অ্যাটম ইট ইজ টোটালি ফ্রি, বাট ইট রিমেইনস ইন দা উইদিন দা পিস অফ মেটাল, এবং এটা কিন্তু করতে পারে, মুভ করতে পারে। তাই এই ইলেকট্রনকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। এই যে লিখছি এখানে, এটাকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। অর্থাৎ পিস অফ মেটালের মধ্যে অ্যাটমগুলো ইলেকট্রন লুজ করলে একটা পজিটিভ চার্জ সেন্ট্রাল কোর তৈরি হয় আর ইলেকট্রন তৈরি হয়। সেই ইলেকট্রনগুলো ওই মেটাল পিস অ্যাটমের মধ্যেই থাকে, এবং এই ইলেকট্রনগুলো আমাদের মুভ করতে পারে বলেই এই ইলেকট্রনকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। তো যখন এই ইলেকট্রনের মধ্যে, ইলেকট্রন ধরো এটা পজিটিভ চার্জ আর এটা নেগেটিভ চার্জ, তাহলে এই পজিটিভ আর নেগেটিভকে অ্যাট্রাকশন করছে কে? এও অ্যাট্রাকশন করছে, এও অ্যাট্রাকশন করছে। অ্যাজ এ রেজাল্ট দুটো পজিটিভ চার্জকে অ্যাট্রাকশন করছে। ইট মিন্স এই অ্যাটমগুলো কিন্তু ছুটে যাবে না, অর্থাৎ ফ্রি স্টেটে থাকবে না। এই অ্যাটমগুলো আরেকটার সাথে আরেকটা স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্সে উইদিন দ্য পিস অফ মেটালের মধ্যে কনফাইন্ড থাকে, এবং এইভাবেই কিন্তু আমাদের এটা তৈরি হয়, অর্থাৎ মেটালিক বন্ড তৈরি হয়। এখন তোমরা বলো কতটুকু বুঝলে? তারপরে তো আমাকে 2 বা 3 বার বলতে হবে। বুঝি নাই স্যার, ওকে ঠিক আছে। আর কেউ?
এখন অ্যাটেন্ডেন্স দিচ্ছে, একটু তাড়াতাড়ি দাও। ওয়ান্স মোর স্যার প্লিজ। ইয়েস, আই ডো নট আন্ডারস্ট্যান্ড। ওকে, বুঝি নাই স্যার। স্যার আবার বললেন প্লিজ। ওকে, দেখো কেউই বুঝো নাই, ঠিক আছে, কোনো প্রবলেম নাই, একবার বললে তোমরা বুঝবা না। শোনো, আমাদের এক পিস অফ মেটাল, এটা একটা পিস অফ মেটাল, এর মধ্যে অসংখ্য অ্যাটম আছে। এখন এই একটা মেটালের আউটার মোস্ট শেলে কয়টা থাকে? 1 to 3 ইলেকট্রনস। আরেকটা জিনিস জানি আমরা, একই পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে সাইজ কি হয়? ছোট হয়ে যায়। তার মানে এটা নন মেটাল, এটা মেটাল, তাহলে একই পিরিয়ডে মেটাল থেকে নন মেটালের সাইজটা নন মেটাল থেকে বেশি। তাহলে নন মেটালের সাইজ যদি বড় হয় তাহলে নিউক্লিয়াস থেকে দূরে থাকে, তাই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি কম হয়। আর ফোর্স অফ অ্যাট্রাকশন কম থাকলেই তখন ওই মেটালগুলো ইলেকট্রনগুলো লুজ করে। যেমন সোডিয়াম, এই একই পিরিয়ডের এর সাইজটা অবশ্যই এর থেকে সাইজ নন মেটালের থেকে সাইজ বড়, তা এবং এর আউটার মোস্ট শেলে একটা ইলেকট্রন থাকে। সেই ইলেকট্রনটা লুজ করলে সোডিয়াম থেকে তৈরি হলো দুটো পার্ট, একটা পজিটিভ পার্ট আর একটা নেগেটিভ পার্ট। এই পজিটিভ পার্টকে আমরা বলছি সেন্ট্রাল অ্যাটমিক কোর। আর এই ইলেকট্রনটা আউট হয়ে যাচ্ছে না, এই ইলেকট্রনটা ওই মেটাল পিসের মধ্যেই থাকে এবং এই ইলেকট্রনটা সহজে মুভ করতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায়। এই জন্য এই ইলেকট্রনটাকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। এটাকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন বলা হয়, এটাকে ডিলোকালাইজড ইলেকট্রন বলা হয়। এবং এই পিস অফ মেটালের মধ্যে তাহলে কি থাকছে? আমাদের পজিটিভ পার্ট আর নেগেটিভ পার্ট, পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট। এটা একটা অ্যাটম, এটা পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে এই ইলেকট্রনটা ছুটে গেছে গিয়ে ওই মেটাল পিস অফ অ্যাটমের মধ্যে আছে। তাহলে এই দুটো মিলে একটা অ্যাটম, এবং দুটো অ্যাটম থেকে দুটো পার্ট তৈরি হলো, একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট। এই অ্যাটম থেকে দুটো তৈরি হলো, একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট, পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট, অর্থাৎ একটা অ্যাটম ভেঙে দুটো জিনিস তৈরি হলো। এবং এখানে ইলেকট্রনটা কিন্তু অ্যাটম থেকে টোটালি ফ্রি। এবং এটা মিলে কি হলো? এই যে অ্যাটমগুলো 3 ডাইমেনশনাল ফিগারে একটা ক্রিস্টাল ল্যাটিস তৈরি করলো। 3 ডাইমেনশনাল ফিগারে এই যে পজিটিভ সেন্ট্রাল কোর অফ অ্যাটমগুলো একটা ক্রিস্টাল ল্যাটিস ফর্ম করলো, এবং যার মধ্যে ইলেকট্রনগুলো ফ্রি স্টেটে থাকে। এবং এই ইলেকট্রনগুলো আমাদের কন্টিনিউয়াসলি মুভ করতে পারে, ডিফারেন্ট পজিশনে যেতে পারে। তাই এটা বলা হচ্ছে ডিলোকালাইজড ইলেকট্রন, অর্থাৎ লোকালাইজড না, এটা বিভিন্ন জায়গায় ট্রান্সফার হতে পারে। এবং এই যে ইলেকট্রন যে ক্রিয়েট হয়েছে এবং পজিটিভ চার্জ, তাহলে এই নেগেটিভ চার্জের সাথে এই পজিটিভ চার্জের একটা স্ট্রং ফোর্স আছে, এবং এই পজিটিভ চার্জের মধ্যে এই নেগেটিভ চার্জের একটা স্ট্রং ফোর্স আছে, যার কারণে এই অ্যাটমস গুলো, এই যে পজিটিভ চার্জ গুলো এবং একটার সাথে অ্যাটাক করে একটা বড় ধরনের একটা পিস অফ মেটাল তৈরি করছে। এবং যেখানে আমাদের মনে হবে যে প্রত্যেকটা পজিটিভ পার্ট একটা ইলেকট্রন সি বা একটা ইলেকট্রন ওশানের মধ্যে ইমার্জড অবস্থায় আছে। তুমি চিন্তা করো, এটা নেগেটিভ 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 নেগেটিভ, এটা মনে করো ফিশ মাছ, এই মাছগুলো মনে হচ্ছে ইলেকট্রন সি এর মধ্যে এরা ভাসমান অবস্থায় আছে। অর্থাৎ এই পিস অফ মেটালের পজিটিভ কোর গুলো মনে হবে একটা ওশান, ইলেকট্রন ওশানের মধ্যে তারা ইমার্জড অবস্থায় আছে, এবং স্ট্রং ফোর্সে তারা একটার সাথে আরেকটা তৈরি করে 3 ডাইমেনশনাল ফিগারে একটা ক্রিস্টাল ল্যাটিস ফর্ম করছে। এইভাবেই আমাদের মেটালিক বন্ড ফর্ম হয়। এখন তোমরা বলো কতটুকু বুঝলে? এই ওটিকে এখানে প্রায় 70 স্টুডেন্ট জয়েন করছিল, এখন 60 স্টুডেন্ট আছে। জুবাইয়ের বাইয়ে তাদেরকে নক করো, কেন তারা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যায়। এখন 62 স্টুডেন্ট আছে, হোয়ারাজ 70 স্টুডেন্ট জয়েন করছিল। ডিলোকালাইজড এর ইলেকট্রনটা কি? ডিলোকালাইজড শব্দের অর্থ হলো যে ইলেকট্রনটা লোকালাইজড না, ডিলোকালাইজড। যে ইলেকট্রনটা উইদিন অফ পিস অফ মেটালের মধ্যে আমাদের মুভ করতে পারে সেই ইলেকট্রনকেই বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। অর্থাৎ দ্য ইলেকট্রন হুইচ ক্যান মুভ ফ্রিলি উইদিন এ পিস অফ মেটাল ইজ কল্ড ডিলোকালাইজড ইলেকট্রন। অর্থাৎ পিস অফ মেটালের মধ্যে যে ইলেকট্রনগুলো মুভ করতে পারে তাদেরকেই বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। ওকে, ক্লিয়ার? এবার ডিলোকালাইজড ইলেকট্রনের মিনিং তোমরা বুঝতে পেরেছো? ডিলোকালাইজড ইলেকট্রন কি? আই গট ইট স্যার। তাহলে আমি একটু ফ্রেশ করে বলি, যদি প্রশ্ন আসে যে হাউ বা ওয়াই মেটালিক বন্ড ইজ ফর্ম, আমরা বলবো এ পিস অফ মেটাল দেয়ার ইজ এ লট অফ মেটালিক অ্যাটম, সো ইন এ পিরিয়ড ফ্রম লেফট টু রাইট, so size of the atoms are decreased, so metal size of metals is more than but bigger than the size of the non-metals, and there is a less force of attraction between the nucleus and outermost energy shell, and
metals have tendency to lose electron. That is why metals loses their outermost shell electron and make the two charges, positive charge and negative charge. Positive charge central core atom and negative charge electron, and this electron can move freely within the atom, so this electron is called delocalized electron. And this positive central core, the positive ions, makes a three-dimensional organized three-dimensional and makes a crystal lattice. That is why the metallic bond is formed. ভুলে চলে গেছো? আচ্ছা, একদম ক্লিয়ার স্যার। আরেকবার বলবো, তোমাদের জ্ঞাতার্থে আরেকবার বলি, আমরা বলবো ইন এ পিস অফ মেটাল দেয়ার ইজ এ লট অফ অ্যাটমস অ্যান্ড উই নো ইন এ সেম পিরিয়ড দ্য সাইজ অফ মেটালস ইজ বিগার দেন দ্য সাইজ অফ দ্য নন মেটালস, অ্যান্ড মেটালস usually they are 1 to 3 electrons. So these metals loses their outermost shell electron and makes the two charges, positive part and negative part electron, and positive part is called the central atomic core, and the electron, and this electron can move freely within the piece of metal, so this is called delocalized electron. And this positive central core of atoms organized by three-dimensional and make a crystal lattice. That is why metallic, and this positive part and negative part connect by strong electrostatic attraction force and metallic bond is formed. স্যার একটু স্লো স্যার, আই আন্ডারস্টুড স্যার। ওকে, একটু স্লো বলবো? কবার বললাম? 3বার বলা হয়েছে, আরেকবার বলবো? আচ্ছা, স্লো বলছি। ইন এ পিস অফ মেটাল দেয়ার ইজ এ লট অফ অ্যাটমস, and in same period the size of the metals is bigger than the size of the non-metals, and we know non-metals usually outermost shell 1 to 3 electrons, and due to the less force of attraction between the nucleus and outermost shell, so it easily lose the outermost electron and becomes the positive charge and also form the negative ion. This positive charge atom is called the central atomic core, and the electron which is separated from the piece of metal and contained within the piece of metal, and it can move freely, and this electron is called the delocalized electron. And this central positive charge organized three-dimensionally and form crystal lattice, and here the positive charge and the negative part contact by strong electrostatic attraction force. That is why the atoms of a piece of metal are held together to each other. That is why metallic bond is formed. বলো দেখি এখন কি অবস্থা? ইমিশন বলাটা ভুল হবে এখানে, ইমিশন তো নয়, এখানে লুজ। ইমিশন শব্দের অর্থ হচ্ছে সিটকে বাইরে বেরিয়ে যাওয়া। ইমিশন শব্দের অর্থ কিন্তু এখানে মিনিং বুঝতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের। এখানে ইমিশন শব্দের অর্থ হলো একটা পিস অফ মেটাল থেকে ইলেকট্রনগুলো বেরিয়ে গেলে এক ধরনের লাইট পাওয়া যায়, এটাকে বলা হয় আলফা রে, এটাকে বলা হয় বিটা রে। সেটা হলো আমাদের ফিজিক্স বলা হয়, এটাকে বলা হয় আমাদের মডার্ন ফিজিক্সের একটা পার্ট। সেখানে ইমিশন শব্দ হচ্ছে একদম ইলেকট্রন সিটকে বেরিয়ে যাওয়া, কিন্তু ওই ইলেকট্রনকে লুজ করে উইদিন দ্য পিস অফ মেটালের মধ্যে থাকে। সো ইট ইজ বেটার টু say here the loses electron from the outermost shell of atom, and it contains within the piece of metal, and these electrons are totally free and it can move freely within the piece of metal. And here the positive part, which by losing electron, these positive metals, a lot of positive metals organize themselves by the three-dimensionally and make the crystal lattice. এবং এর মধ্যে ইলেকট্রন, এবং যেহেতু ওর মধ্যে ইলেকট্রন আছে এবং এই পজিটিভ পার্টের মধ্যে একটা স্ট্রং ফোর্সের কারণে দুটো অ্যাটম, মনে করে এইটা ইলেকট্রন, এটা পজিটিভ, স্ট্রং অ্যাট্রাকশন ফোর্সে তারা একসাথে আরেকটা কানেক্ট হচ্ছে এবং আমাদের মেটালিক বন্ড তৈরি হলো। এখন তো আমার মনে হয় পারার কথা। হ্যাঁ, ক্লিয়ার স্যার। তারপরে ক্লিয়ার স্যার। না, সব ঠিক আছে। 62, 63 স্টুডেন্ট, এন্ড 62, 63, 64 স্টুডেন্ট হলে কিভাবে বলো তো? তোমাদের সাথে এত মিটিং হয়, এত করে বলা হয়, ক্লাস টিচাররা ফোন করে, তারপরে তোমরা যদি অ্যাটেন্ডেন্স তোমাদের এত পোর হয়, আমরা তো এক্সপেক্ট করি অ্যাটলিস্ট 100 স্টুডেন্ট, 150 স্টুডেন্ট। দেখো, আমার এখন আর লিখে দেওয়ার স্কোপটা নাই, আমি আবার বলি, আস্তে আস্তে শোনো। আমরা বলবো ইন এ পিস অফ মেটাল দেয়ার ইজ এ লট অফ অ্যাটমস, ইন এ সেম পিরিয়ড ফ্রম লেফট টু রাইট সাইজ ডিক্রিজড, সো দ্য সাইজ অফ মেটাল is greater than the bigger than the size of non-metal. So the force of attraction between the nucleus and outermost shell is gradually decreased. That is why
the metals loses outermost shell electron to become positive part and negative part electron, and this positive part electron is called central atomic core, and this electron contained within the piece of metal and it can move freely within the piece of metal. That is why this is called delocalized electron, and these central core of atom organize themselves and make a crystal lattice. That is why আর কিছু বলা লাগবে, that is why metallic bond is formed. এই যে এইভাবে লিখবে যেভাবে আমি বললাম, 3 বা 4 বার 5 বার বললে তো মুখস্থ হয়ে যায়। আর তোমরা যেটা বলো স্যার লিখে দেন, যখন তুমি এই ভিডিওটা দেখার পরে সেখানে তো থাকে রেকর্ডটা, তুমি বারবার 3 বার শোনো, লেখা লাগবে না। আমরা বলবো একটা পিস অফ মেটালের মধ্যে, আমি আরেকবার বুঝাই, তোমরা লিখে দেন। বলতেছো দেখো এই একটা পিস অফ মেটালের মধ্যে অসংখ্য অ্যাটম থাকে, আর আমরা জানি মেটালের সাইজ একই পিরিয়ডে লেফট থেকে রাইটে গেলে সাইজ ছোট হয়ে যায়। তো ডানে থাকে নন মেটাল, বামে থাকে মেটাল, তাহলে অবশ্যই মেটালের সাইজ নন মেটাল থেকে বড়। আর মেটালের সাইজ যখন বড় হয় তখন ফোর্স অফ অ্যাট্রাকশন নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট শেলের ইলেকট্রন এটা বড়, আর এখানে সালফার বা ক্লোরিন এগুলো ছোট, তাহলে এখানে ইলেকট্রন ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন কম। তাই মেটালরা করে কি, আউটার মোস্ট শেলের ইলেকট্রন লুজ করে কি হয়, দুটো পার্ট, সোডিয়াম যদি হয় তাহলে সোডিয়াম প্লাস আর ইলেকট্রন মাইনাস। এটাকে বলা হয় সেন্ট্রাল পজিটিভ কোর, আর এটাকে বলা হয় ইলেকট্রন। এই ইলেকট্রনটা কিন্তু উইদিন দ্য পিস অফ মেটালের মধ্যে, যে পিস অফ মেটালের মধ্যেই থাকে, এবং এই ইলেকট্রনটা মুভ করতে পারে ফ্রিলি, তাই এটাকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। আর এই যে সেন্ট্রাল কোর পজিটিভ আয়ন তৈরি হলো, এরকম অসংখ্য সেন্ট্রাল কোর পজিটিভ আয়ন অর্গানাইজড হয় নিজেরা, এবং 3 ডাইমেনশনাল ফিগারে একটা ক্রিস্টাল ল্যাটিস তৈরি করে। এইভাবে আমাদের মেটালিক বন্ড তৈরি হয়। এখন এটা কি লিখে দেবো বলো তো, এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমি 5 বার বললাম মনে হয়। হাউ মেটালিক বন্ড ইজ ফর্মড। এখন ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা ওকে, ইয়েস। এখন দেখো হোয়াই মেটালস আর, এটা পড়া শেষ। এখন হোয়াই মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। ওকে, মেটালরা কেন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে? মনে করো এই একটা পিস অফ মেটাল, এখানে মনে করো একটা পজিটিভ পার্ট, একটা নেগেটিভ পার্ট কানেক্ট করে দাও। এখন এটা পজিটিভ নেগেটিভ পার্ট, এটা পজিটিভ পার্ট, এটাকে ব্যাটারির সাথে আমি কানেক্ট করে দিলাম। এর মধ্যে যে আমাদের পজিটিভ নেগেটিভ আছে, তখন এর মধ্যে যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনটা পজিটিভ পার্ট, তখন কি হবে, যখন কানেক্ট করে দেওয়া হবে, এটা পজিটিভ ব্যাটারি, এটা পজিটিভ পার্ট, এটা নেগেটিভ পার্ট, যখন আমি কানেক্ট করে দেবো তখন ইলেকট্রনগুলো, এই যে এখানে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনগুলো আমাদের ফ্রি স্টেটে আছে, এবং ইলেকট্রনগুলো নেগেটিভ থেকে পজিটিভ এন্ডের দিকে আমাদের ফ্লো হতে চায়। আর তোমরা জানো ফ্লো অফ ইলেকট্রিসিটি মানে হলো ফ্লো অফ ইলেকট্রন। যেহেতু উইদিন দ্য পিস অফ মেটাল দেয়ার ইজ এ delocalized electron, and electron are totally free from the atom, and this electron is can move freely and when connect with the external electric source or battery, because electron is attracted to the positive end of the battery, কারণ ইলেকট্রনের ডিমান্ড থাকে পজিটিভ দিকে যাওয়া। তা যেহেতু এখানে ইলেকট্রনগুলো ফ্রি স্টেটে থাকে, অর্থাৎ পিস অফ মেটালের মধ্যে ইলেকট্রন আর টোটালি রিমেইন ফ্রি, এবং দিস ইলেকট্রন ক্যান মুভ ফ্রিলি ফ্রম পজিটিভ নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ডের দিকে। আর যেহেতু আমরা জানি ফিজিক্সে আমরা পড়েছি, চ্যাপ্টার ইয়েতে পড়েছি যে ফিজিক্সে ফ্লো অফ ইলেকট্রিসিটি মানে ফ্লো অফ ইলেকট্রন, আর যেহেতু আমাদের ইলেকট্রন ফ্লো করে তাই ইলেকট্রিসিটি ফ্লো হয়। তাই মেটালসটা একটা গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। তাহলে মেন রিজন কি? মেন রিজনটা হলো একটা পিস অফ মেটালের মধ্যে যেহেতু ইলেকট্রনগুলো ফ্রি থাকে এবং এটা ডিলোকালাইজড ইলেকট্রন, এন্ড এই ইলেকট্রন ফ্রিলি মুভ করতে পারে, এবং যখন এটা কানেক্ট করা হবে যেহেতু তার ফ্রি ইলেকট্রন আছে এবং ইলেকট্রনগুলো যেহেতু নেগেটিভ চার্জ, তাই এটা পজিটিভ এন্ড অফ দ্য ব্যাটারির দিকে ছুটতে থাকে। এই যে ছুটতে থাকাটাই হলো আমাদের ফ্লো অফ ইলেকট্রিসিটি, কারণ ফ্লো অফ ইলেকট্রিসিটি মানে হলো ফ্লো অফ ইলেকট্রন। এখন বলো তোমরা ক্লিয়ার কিনা? এখন যদি বলা হয় স্যার একটা প্লাস্টিকের মধ্যে কেন স্যার এটা কন্ডাক্ট করে না? কারণ প্লাস্টিক একটা কম্পাউন্ড, এবং প্লাস্টিকের মধ্যে যে প্রত্যেকটা, মনে করো প্লাস্টিকের এরকম পলিথিন হলো আমাদের এরকম CH2 বন্ড CH2, এইরকম এটা পলিথিনের ফর্মুলা।
এই পলিথিনের মধ্যে অসংখ্য কার্বন এবং হাইড্রোজেন অ্যাটম আছে এবং এই কার্বন এবং হাইড্রোজেন অ্যাটম একটা কোভ্যালেন্ট বন্ডে, তাদের কোনো ফ্রি ইলেকট্রন নেই আউটার মোস্ট শেলে, এবং এই ইলেকট্রনগুলো কি করেছে তারা আমাদের শেয়ার করেছে, করে একটা বাইন্ড করেছে, বন্ড ফর্ম করেছে, এবং দেয়ার ইজ নো ফ্রি ইলেকট্রন। এন্ড যেহেতু প্লাস্টিকের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই, এবং এটা কম্পাউন্ড এবং অল ইলেকট্রনস ইন আউটার মোস্ট শেল, এটা মেক এ বন্ড, এন্ড দ্যাট ইজ ওয়াই ডিউ টু দ্য নট প্রেজেন্ট ইন দ্য ফ্রি ইলেকট্রন, সো দে ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি আমাদের প্লাস্টিকের মধ্যে। বাট মেটালের মধ্যে, একটা পিস অফ মেটালের মধ্যে ডিলোকালাইজড ইলেকট্রন থাকে, এটা ফ্রি ইলেকট্রন থাকে, তাই যখন এটাকে কানেক্ট করা হয় ব্যাটারির পজিটিভ এন্ডের দিকে, এন্ডের সাথে নেগেটিভ এন্ডে কানেক্ট করা হয়, তখন এর মধ্যে যে ফ্রি ইলেকট্রন গুলো থাকে মেটালের, এবং সেই মেটালের ফ্রি ইলেকট্রন গুলো পজিটিভ এন্ড অফ দা ব্যাটারির দিকে ছুটতে থাকে, আর ইলেকট্রন মুভ করার মানেই হলো ফ্লো অফ ইলেকট্রিসিটি। দ্যাট ইজ ওয়াই মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা কতটুকু বুঝলে বলো, হোয়াই মেটালস আর গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? প্লাস্টিক কি হাইড্রোকার্বন? ইয়েস, প্লাস্টিক একটা হাইড্রোকার্বন, মোস্টলি হাইড্রোকার্বন। এর মধ্যে অন্য অ্যাটমও থাকতে পারে, তবে মোস্টলি হাইড্রোকার্বন। যেমন পলিথিন, এখানে কার্বন এবং হাইড্রোজেন, ইথিনের পলিমার। তারপর আছে পলিপ্রোপিন, এটা আমাদের প্রোপিনের পলিমার, এখানেও শুধু কার্বন আর হাইড্রোজেন আছে, সো হাইড্রোকার্বন। এইভাবে হাইড্রোকার্বনগুলো তৈরি হয়। অর্থাৎ হাইড্রোকার্বন হলো যেখানে কার্বন এবং হাইড্রোজেন আছে অনলি, যে সমস্ত অর্গানিক কম্পাউন্ডে কার্বন এবং হাইড্রোজেন থাকে তাদেরকেই বলা হয় হাইড্রোকার্বন। আর একবার বললে ফুল ক্লিয়ার হবে স্যার। ওকে, কোনো প্রবলেম নাই, আর একবার বললে যদি ফুল ক্লিয়ার হয়। একটা পিস অফ মেটালের মধ্যে এই যে ফ্রি ইলেকট্রন গুলো আছে না, পিস অফ মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে না, তো যখন তুমি এটা এই যে এটা কানেক্ট করছি ব্যাটারির নেগেটিভ এন্ড আর ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে যখন মেটাল কানেক্ট করে দিলাম, এখানে ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলাম, নেগেটিভ এন্ড সরি এটা পজিটিভ এন্ড, এটা নেগেটিভ এন্ড আর এটা পজিটিভ এন্ড যখন কানেক্ট করে দিলাম, তখন কি হবে, এখানে নেগেটিভ এন্ডের যে ইলেকট্রন গুলো আছে না মেটালের মধ্যে, তখন এই মেটালে তো একটা ইলেকট্রনের ডিমান্ড থাকে কি পজিটিভ দিকে যাওয়া, তখন এই ইলেকট্রন কি করে মুভ করতে থাকে পজিটিভ এন্ডের দিকে। তো যেহেতু ইলেকট্রন মুভমেন্ট যদি করে, ইলেকট্রন ফ্লো যদি করে, তাহলে অবশ্যই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, কারণ ফ্লো অফ ইলেকট্রিসিটির বেসিক ক্রাইটেরিয়া হলো ফ্লো অফ ইলেকট্রন মানে ফ্লো অফ ইলেকট্রিসিটি, অর্থাৎ ইলেকট্রন ফ্লো না করলে ইলেকট্রিসিটি ফ্লো হবে না। সো একটা মেটালের মধ্যে একটা ফ্রি ইলেকট্রন থাকে, তোমরা জানো হাউ মেটালিক বন্ড ইজ ফর্ম, এবং সেখানে দেখেছি উইদিন দ্য পিস অফ মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রন থাকে, এবং সেই ইলেকট্রনকে বলা হয় ডিলোকালাইজড ইলেকট্রন। এটা ইজ টোটালি সেপারেট ফ্রম দ্য অ্যাটমস and it is present in the within the piece of metal, and this electron can move freely, and when it is connected to the battery, then the electron moves from negative end to positive end. That is why metals are good conductor of electricity. But in plastic or wood or anything else, সেখানে কি হয়, সেখানে যে অ্যাটমস গুলো আছে, এই অ্যাটমস এর আউটার মোস্ট শেল, এবং এটা সাধারণত কম্পাউন্ড হয়, এবং এদের আউটার মোস্ট শেলের ইলেকট্রন গুলো কোভ্যালেন্ট বন্ড পার্টিসিপেশনের ফলে একটা রিজিড অবস্থায় থাকে, সেখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না আউটার মোস্ট শেলে কোনো অ্যাটমের। যেহেতু তারা কোভ্যালেন্ট বন্ডে পার্টিসিপেট করে রিজিড অবস্থায় আছে, সেটা কোনো ফ্রি ইলেকট্রন নাই, আর ফ্রি ইলেকট্রন না থাকার কারণেই তারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। এই জন্য প্লাস্টিক, উড, এই সমস্ত জিনিসগুলো ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এখন বলো, তোমরা বললে স্যার আর একবার বললে ক্লিয়ার হবে, আমি বললাম, এখন দেখি কতটুকু ক্লিয়ার। এখন কি ক্লিয়ার সবাই? 66, 67, 65, 64। যারা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছে, লোপা মিস দেখেন তো কারা কারা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে গেছে। আর আমাদের ক্লাস টিচাররা কালকে ওদিন মিটিং হলো, সবাই আসেন, সবাই এই ক্লাসগুলো যারা দেখছেন তারা তাদের সেকশানে একটু প্লিজ তাদেরকে মেনশন করেন ক্লাসে সবাই আসতে। ইয়েস স্যার, বুঝেছি, আই ক্যান আন্ডারস্টুড, নাও ইট ইজ ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এখন আসো, হোয়াই মেটালস আর গুড কন্ডাক্টর অফ হিট। একই সেম মিনিং, একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্টের সাথে কানেক্ট হয়ে আছে, একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্টের সাথে কানেক্ট হয়ে আছে। যেহেতু ইলেকট্রনগুলো ফ্রি, তখন কি হবে, হিট করে ক্যারি করে, এর গরম হয়, এটা হিট ক্যারি করে, হোল্ড করে, তখন এই ইলেকট্রনগুলো এক জায়গাতে আরেক জায়গায় মুভ করে বলেই তারা হিট কন্ডাক্ট করে। আসলে কন্ডাক্ট শব্দের অর্থ কি? কন্ডাক্ট হচ্ছে আমাদের পরিবহন, ক্যারি করে নিয়ে যায় যে প্রসেসে, সেটাকে বলা হয় কন্ডাক্টিভিটি, অর্থাৎ কন্ডাক্ট করা।
অর্থাৎ যে ক্যারি করে নেওয়া যায়, পরিবহন করে নিয়ে যাওয়া হয়। তো এখানে ইলেকট্রনগুলো যখন এই এন্ডে গরম করা হবে তখন এই পজিটিভ পার্ট না, এই ইলেকট্রনটা এটা হিট অ্যাবজর্ব করবে, করার পরে এই ইলেকট্রনগুলো কি হবে এখান থেকে এখানে যাবে, অর্থাৎ এই ইলেকট্রন যদি এখানে চলে যায় অ্যানাদার এন্ডে তাহলে একটু হিট ক্যারি করে নিয়ে চলে যাবে আরেকটা এন্ডে, যেহেতু এর মধ্যে ফ্রি ইলেকট্রন আছে এবং ফ্রি ইলেকট্রন যখন হিট করা হয় ওয়ান এন্ডে তখন সেই হিট অ্যাবজর্ব করে, আর ওই ইলেকট্রনগুলো কি হয় হিট দিলে কিন্তু তার ভেলোসিটি বাড়ে, কাইনেটিক এনার্জি ইনক্রিজ হয়, তখন ইলেকট্রনগুলো তখন ছুটতে থাকে এক দিক থেকে আরেক দিকে, এবং এই ইলেকট্রন তো ক্যারি করেছে হিট, তার হিট অবশ্যই ক্যারি করে নিয়ে গেল এক জায়গা থেকে আরেক জায়গায়, দ্যাট ইজ হোয়াই মেটালস আর গুড কন্ডাক্টর অফ হিট। সব লজিক তোমার আইডিয়া দিয়ে বুঝে নিতে হবে। ওকে, দিস ইজ অল অ্যাবাউট। এবং আমাদের এই চ্যাপ্টারে আমি তোমাদেরকে এখন খুঁজে তোমাদেরকে একটা দায়িত্ব দেব, এমন কোনো কোশ্চেন যদি তোমরা বের করতে পারো যেটা স্যার পড়ায়নি। যারা আমাদের ইচ অ্যান্ড এভরি ক্লাস আমার কাছে করেছো তারা এ টু জেড বইয়ের প্রথম লাইন থেকে শেষ লাইন পর্যন্ত যদি বলতে পারো স্যার আপনি এই টার্মটা পড়ায়নি, তাহলে আমি সেদিন তোমার বলবো যে না সত্যিকার অর্থে আমি পড়াইনি, আমি সরি। কিন্তু আমার মনে হয় কোনো টপিকস এমন কোনো লাইন নেই, এমন কোনো ওয়ার্ড নেই, আমি তোমাদের কমপ্লিট একটা লেসন, এখানে প্রায় 6-7টা ক্লাস নিচ্ছি আমি এই চ্যাপ্টারের উপরে, এবং এ টু জেড ইচ অ্যান্ড এভরি পার্টিকেলস আমি তোমাদেরকে শিখিয়েছি, এবং তোমরা মোস্টলি ইয়েস বলেছো, কেউ সবাই ইয়েস বলেছো, 2-1 হয়তো মনে করো হয়তো 80% বুঝেছো, বাট মোস্টলি বুঝতে পেরেছো। এবং যদি বুঝে থাকো তাহলে পরীক্ষায় যে ধরনের কোশ্চেন আসুক না কেন পারা উচিত। কে কে কনফিডেন্ট যে স্যার এই চ্যাপ্টারের উপরে যে ধরনেরই কোশ্চেন আসুক না কেন আমরা পারবো, অথচ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, অনেক লেন্দি, অনেক বড়, এমন কেউ আছে স্যার যে কোনো টাইপের কোশ্চেন আসুক না কেন আমার মনে হয় সবারই থাকার কথা, সবাই পারবে তো যে কোনো টাইপের কোশ্চেন আসুক না কেন, কারণ আমি এমন কোনো জায়গা নেই, এমন কোনো ক্ষেত্র নেই যেটা আমি অ্যাভয়েড করে গেছি। তার বেশি ক্লাস হয় মনে হয় 8টা-10টা ক্লাস হয় মনে হয় এই চ্যাপ্টারের উপরে। তোমরা রিপ্লাই করছো কেন? এই লোপা মিস আসেন না, এরা কারা কারা কি সে রিপ্লাই করে দেখেন তো। স্যার উইল বি এবল টু ডু ইট। ওকে, এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হলো কোন চ্যাপ্টারটা আমি একটু রিভাইজ করবো বলো। অনেকেই বলছিলে স্যার চ্যাপ্টার 6টা একটু দেখাবেন, চ্যাপ্টার 6 খুব কঠিন লাগে। এখন আমাদের 1 থেকে 6 পর্যন্ত তোমাদের এক্সামে, আমরা এক্সামের জন্য আমরা এক্সট্রা কিছু পড়াতে চাই না, আমরা চাই একটু রিভাইজ করতে। এখন বলো কোন চ্যাপ্টার রিভাইজ করবো? চ্যাপ্টার 6 কি করবো? চ্যাপ্টার 6 কি তোমাদের সবার কি ক্লিয়ার? I can do it inshallah sir, I will be able to. Okay sir, আপনি এভরি টপিকের ফুল রিলেটেড নলেজ দেন, তাহলে কোনো টপিক বাদ থাকে না আপনার কাছে। হ্যাঁ আমি তো, তুমি তো দেখো, তোমরা বই খুলে, আমি তো বললাম তোমাদের সাথে তুমি আমার ক্লাসগুলো ভিডিওগুলো সবগুলো দেখবা আর বই দিয়ে মেলাবা, এমন কোনো ওয়ার্ড নেই যে আমি সেটার মিনিং বলিনি, এমন কোনো জায়গা নেই যেটা আমি এক্সপ্লেন করিনি। ইয়েস রাজু চৌধুরী, থ্যাংক ইউ ভেরি মাচ, কনফিডেন্ট। ক্লিয়ার স্যার, চ্যাপ্টার 6 করান স্যার প্লিজ, চ্যাপ্টার 6। ওকে, তাহলে আমি একটা আসি চ্যাপ্টার 6 একটু পড়াই। চ্যাপ্টার 6, এটা চ্যাপ্টার 6 হলো কনসেপ্ট অফ মোল অ্যান্ড কেমিক্যাল ক্যালকুলেশন। ওকে, তাহলে আমরা এই মোল সম্বন্ধে আমাদের আগে জানা দরকার, যেহেতু তোমাদের পড়ানো হয়েছে হোয়াট ইজ মোল। যারা ফিজিক্স পড়েছো বলো তো দেখি মোল, হোয়াট ইজ মোল? মোল ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে অ্যামাউন্ট অফ মোল ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট। মোল ইজ দ্য ফান্ডামেন্টাল ইউনিট অফ দ্য অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল বা অ্যামাউন্ট অফ ম্যাটার। তোমরা জানো যে ফিজিক্সে দেয়ার আর 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, বলতে পারবা কি কি? 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটির মধ্যে একটা আছে আমাদের অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এবং সেই অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ইউনিট হলো মোল। তাহলে অ্যামাউন্ট বলতে কি বোঝায়, মোল বলতে কি বোঝায়? অর্থাৎ একটা ডেফিনিট অ্যামাউন্ট। তো ডেফিনিট অ্যামাউন্টকে আমরা কি দ্বারা ডিনোট করি? অ্যামাউন্ট মানে ম্যাস, অর্থাৎ অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়াল কন্টেইন ইন এ বডি ইজ কল্ড ম্যাস। তাহলে ম্যাসের ইউনিট কি? ম্যাসের ইউনিট হলো কেজি। তবে এখানে আমরা মোলের ক্ষেত্রে আমরা গ্রাম ইউনিট ইউজ করব, সিজিএস ইউনিট ইউজ করব। এখন মনে করো সোডিয়ামের 1 মোল, তো সোডিয়ামের 1 মোল বলতে একটা ডেফিনিট অ্যামাউন্ট,
এখন হলো সব এলিমেন্টেরই তো একটা ডেফিনিট অ্যামাউন্ট আছে, কিন্তু একই অ্যামাউন্ট দিয়ে সমস্ত জিনিসের একটা মিনিং করা যায় না। যেমন সোডিয়ামে যদি বলা হয় 1 মোল, তাহলে হবে আমাদের 23 গ্রাম। যদি বলা হয় অক্সিজেনের 1 মোল, এটা বলা হয় 32 গ্রাম। যদি বলা হয় অক্সিজেনের মোল, তখন হবে 16 গ্রাম। যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডের 1 মোল, তাহলে হোয়াট অ্যামাউন্ট, সেটা হলো 98 গ্রাম। তাহলে এখন একটা প্রশ্ন আসছে, স্যার মোল কি? মোল হচ্ছে, দেখো, এটা অ্যাটমিক ম্যাসকে যখন গ্রামে প্রকাশ করেছি সেটাকেও মোল বলে, আবার মলিকুলার ম্যাসকে যখন গ্রামে এক্সপ্রেস করেছি সেটাকেও মোল বলে, এটা মলিকুলার ম্যাসকে যখন গ্রামে প্রকাশ করেছি সেটাকেও মোল বলে। অর্থাৎ when atomic mass or molecular mass is expressed in gram is called gram atomic mass or gram molecular mass or mole. When atomic mass or molecular mass is expressed in gram is called gram atomic mass or gram molecular mass or mole. অর্থাৎ অ্যাটমের ম্যাসকে অথবা মলিকুলার ম্যাসকে যখন এক্সপ্রেস করা হয় গ্রামে, তখন সেটাকে বলা হয় মোল। অর্থাৎ 1 mole of sodium, that is 23 gram. 1 mole of oxygen, it means 32 gram. বাট যদি বলা হয় what is the molecular mass, তাহলে আমরা বলবো 32, not 32 গ্রাম। It is a relative molecular mass of oxygen. বাট যদি বলা হয় what is the 1 mole of oxygen equals to, তখন হবে 32 গ্রাম। তাহলে মোল আর মলিকুলার ম্যাসের মধ্যে কি ডিফারেন্স পেয়েছো? অর্থাৎ যখন অ্যাটমের ম্যাসকে অথবা মলিকুলার ম্যাসকে গ্রামে এক্সপ্রেস করা হবে, তখন সেই টার্মটার নাম হবে আমাদের মোল। তাই আমরা বলতে পারি when atomic mass or molecular mass is expressed in gram is called gram atomic mass or gram molecular mass or mole. এখন বলো কতটুকু বুঝলে? গ্রাম অ্যাটমিক ম্যাস or গ্রাম মলিকুলার ম্যাস or মোল। যখন অ্যাটমের ম্যাসকে or মলিকুলার, আমাকে লিখে দিতে হবে, when atomic mass or molecular mass is expressed in gram is called gram atomic mass or gram molecular mass or mole. এখন দেখো মোল দুই ধরনের, একটাকে বলা হয় গ্রাম অ্যাটমিক ম্যাস or mole, আর এটাকে বলা হয় গ্রাম মলিকুলার ম্যাস or mole. এখন আসো গ্রাম অ্যাটমিক ম্যাস আর মোল কি? যখন আমরা অ্যাটমের ম্যাসকে গ্রামে প্রকাশ করব, when atomic mass is expressed in gram is called gram atomic mass or mole. দেখো আমি এটা যদি আসে হোয়াট ইজ গ্রাম অ্যাটমিক ম্যাস অর মোল, তখন কিন্তু তুমি এই ডেফিনিশন দিবা। এক্সাম্পল কি দেখো, এক্সাম্পল অ্যাটমিক ম্যাস অফ হাইড্রোজেনের অ্যাটমিক ম্যাস কত? 1. সো 1 মোল, দেখো এখানে অ্যাটম দিলাম, কেন অ্যাটম দিলাম? দুটোকেই তো মোল বলে। তাহলে যখন অ্যাটম দেওয়া থাকবে তাহলে বুঝতে হবে অ্যাটমের ম্যাসকে গ্রামে প্রকাশ করা হয়েছে। 1 mole atom of hydrogen equals to 1 gram. এবার যদি আমি এটা লিখি, অর্থাৎ অ্যাটমের ম্যাসকে গ্রামে প্রকাশ করাকেও মোল বলে, আবার মলিকুলার ম্যাসকে গ্রামে প্রকাশ করাকেও মোল বলে। তাহলে এখানে যদি বলি when, আমি আর লিখছি না, when এখানে হবে মলিকুলার ম্যাস is expressed in gram is called gram molecular mass or mole. এটাকেও গ্রাম অ্যাটমিক ম্যাস আর মোল বলে। এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হলো molecular mass of hydrogen, তোমরা জানো হাইড্রোজেন হলো H2, তাহলে এর মলিকুলার ম্যাস কত? 2। তাহলে হোয়াট ইজ দ্য 1 মোল অফ হাইড্রোজেন? তখন আমরা এটা লিখতে পারি এইভাবে, therefore 1 মোল। দেখো যদি ব্র্যাকেটে কিছু না দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এটা মলিকুলার ম্যাসকে গ্রামে প্রকাশ করা হয়েছে। তাহলে 1 মোল অফ হাইড্রোজেন equals to 2 গ্রাম। খুব ইন্টারেস্টিং, 1 মোল অফ হাইড্রোজেন 1 গ্রাম, আবার 1 মোল অফ হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম। কেন? যদি এরকম দেওয়া থাকে তাহলে বুঝতে হবে হাইড্রোজেনের মলিকুলার ম্যাসকে গ্রামে প্রকাশ করা হয়েছে। ইট ইজ এ মোল এন্ড ইট ইজ অলসো এ মোল, বাট এখানে
1 মোল, এখানে হাইড্রোজেনের অ্যাটমের মাসকে গ্রামে প্রকাশ করা হয়েছে, তাই যদি অ্যাটমের মাসকে গ্রামে প্রকাশ করতে হয় তখন আমরা ব্র্যাকেটে অ্যাটম লিখে দেব। তাহলে এখন যদি প্রশ্ন আসে হোয়াট ইজ মোল, আমরা বলবো when atomic mass or molecular mass is expressed in gram is called gram atomic mass or gram molecular mass or mole। এখন বলো কতটুকু ক্লিয়ার? When atomic mass or molecular mass is expressed in gram is called gram atomic mass or gram molecular mass or mole। ওকে, দ্য ম্যাস অফ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, ওটা পরে আসবো। অর্থাৎ অতগুলো মলিকুলের ম্যাসকেই 1 মোল বলে, কারণ 1 মোলে অতগুলো মলিকুলস থাকে, তাহলে অতগুলো মলিকুলসের ম্যাসকেই 1 মোল বলবো। ডেফিনেটলি কারেক্ট। তো অতগুলো মলিকুলের ম্যাস কত হবে? এক একটার জন্য এক এক রকমের হবে। এখন যদি হাইড্রোজেনের যদি এই পরিমাণ অর্থাৎ 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 অ্যাটমস অফ হাইড্রোজেন নাও, তাহলে অবশ্যই হাইড্রোজেন নাও, তাহলে এটা হবে 1 গ্রাম। অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেনে এতগুলো অ্যাটমস থাকবে। সো ইট ইজ এ মোল অফ হাইড্রোজেন। আবার যদি তুমি মনে করো 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 মলিকিউলস অফ অক্সিজেন মলিকুলস নাও এতগুলো, তাহলে অবশ্যই সেই মলিকুলসের টোটাল মাস, এতগুলো মলিকুলের মাস হবে 32 গ্রাম। ইট মিন্স 1 মোল অফ অক্সিজেন ইকুয়ালস টু 32 গ্রাম। কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। আসলে কি, অর্থাৎ এক মোলে এতগুলো মলিকুলস থাকে, তাহলে এক মোলে অতগুলো মলিকুলস থাকলে অতগুলো মলিকুলসের মাস কত? অতগুলো মলিকুলসের মাস হবে ওই এলিমেন্টের যে মলিকুলার মাস সেটা। এখন যদি এতগুলো মলিকুলস নাও অক্সিজেনের, তাহলে অবশ্যই এতগুলো অক্সিজেনের মলিকুলসের মাস হবে 32 গ্রাম। আবার যদি এতগুলো অ্যাটমস অফ হাইড্রোজেন নাও, তার মাস হবে 1 গ্রাম। আবার ইন্টারেস্টিং বিষয় হলো, যদি তুমি এটা নাও 6.023 into 10 to the power 23 molecules of hydrogen নাও, তাহলে এটার মাস হবে আমাদের 2 গ্রাম। কত ইন্টারেস্টিং! এতগুলো অ্যাটমের মাস হলো 1 গ্রাম, আবার এতগুলো মলিকুলসের মাস হলো সেম, এটা অ্যাটমের মাস 1 গ্রাম আর এতগুলো মলিকুলসের মাস হলো 2 গ্রাম। ইট মিন্স এর মলিকুলার মাসকে, হাইড্রোজেনের মলিকুলার মাসকে গ্রামে প্রকাশ করা হয়েছে। আর এক মোল যে কোনো সাবস্টেন্সের এতগুলো অ্যাটমস থাকতে পারে, আয়নস থাকতে পারে, মলিকুলস থাকতে পারে। সেই জন্য আমরা বলতে পারি 6.023 into 10 to the power 23 অ্যাটমস অর মলিকুলস অর আয়নসের যে মাস, এটাকেই বলা হবে মোল। ইট মিন্স the mole হচ্ছে when atomic mass or molecular mass is expressed in gram is called gram atomic mass or gram molecular mass or mole। এখন বলো ক্লিয়ার কিনা? মোলের ডেফিনেশনটা কি ছিল? ওই যে বললাম, when atomic mass or molecular mass is expressed in gram is called gram atomic mass or gram molecular mass or mole। When atomic mass or molecular mass is expressed in gram is called gram atomic mass or gram molecular mass or mole। এখন আসো আমাদের এই চ্যাপ্টারের ফার্স্ট ম্যাথ। এখানে 9 নিয়মের ম্যাথ আছে। এই 9 নিয়মের ম্যাথ, 9 নিয়ম মানে রুলস এর ম্যাথ, এবং আমি একটা একটা করে শেখাই দেখো যে পর্যন্ত হয়। এক নাম্বার হলো মোল। এই মোলটাকে হাউ টু ফাইন্ড আউট দ্য মোল। মোলটা হলো n ইকুয়ালস টু, মোলকে n দ্বারা ডিনোট করা হয়, মোল ইকুয়ালস টু W বাই m। এখানে W হচ্ছে অ্যামাউন্ট যেটা গিভেন, অ্যামাউন্ট যেটা দেয়া থাকবে গিভেন, অথবা m হচ্ছে মলিকুলার ম্যাস, আর n হলো নাম্বার অফ মোল। এটা একটা সংখ্যা, নাম্বার অফ মোল। এই অ্যামাউন্টটা অবশ্যই গ্রামে কনভার্ট করে নিতে হবে। যদি কেজি থাকে তাহলে গ্রামে করে নিতে হবে। যেমন এই নিয়মে যদি একটা ম্যাথ আসে, হোয়াট ইজ দ্য মোল নাম্বার অফ 90 গ্রাম অফ ওয়াটার। হোয়াট ইজ দ্য মোল নাম্বার অফ 90 গ্রাম অফ ওয়াটার? তাহলে মোল নাম্বার বের করতে বলছে, দ্যাট ইজ n এর ভ্যালু বের করতে হবে 90 গ্রাম, অর্থাৎ W ইকুয়ালস টু 90 গ্রাম। আর এখানে ওয়াটারের মলিকুলার মাস হলো 18। এখানে যেহেতু গ্রাম আছে, এখানে গ্রাম দিতে পারো, সমস্যা নেই। তাহলে আমাদের ফর্মুলা কি? n ইকুয়ালস টু W বাই m। সো হোয়াট ইজ W? W হচ্ছে 90, মলিকুলার মাস কত? 18। তাহলে আমাদের মোল কত? এখানে 5 মোলস। তাহলে 90 গ্রাম ওয়াটার সমান 5 মোলস। আনসার ডান।
এখন যেভাবেই হোক না কেন অ্যামাউন্ট দেওয়া থাকলে আমরা মোল বের করতে পারি, অ্যামাউন্ট দেওয়া থাকলে আমরা মোল বের করতে পারি। তাহলে অ্যামাউন্ট দেওয়া থাকলে কিন্তু আমরা মোল বের করতে পারি। এখন দেখো যদি আমাদের বলা হয় what is the mole number of 20 gram of hydrogen, তাহলে এটা आंसर কি হবে? what is the mole number of 20 gram of hydrogen? তাহলে অবশ্যই এখানে n equals to w/m. what is w? w হলো 20 আর মলিকুলার মাস কত হাইড্রোজেনের? 2, তাহলে হবে आंसर 10 মোলস। তাহলে অ্যামাউন্ট দেওয়া থাকলে মোল বের করা যায়, অ্যামাউন্ট দেওয়া থাকলে মোল বের করা যায়। এই কনসেপ্টটা আগে ক্লিয়ার হও। অ্যামাউন্ট দেওয়া থাকলে মোল বের করা যায়, কারণ অ্যামাউন্ট ডব্লিউ দেওয়া থাকলে মোল বের করা যায়, আর যদি মলিকুলার মাসটা আমরা ফাইন্ড আউট করতে পারি। এখন যে কোনো সাবস্টেন্স তো দিবে, তো সেই সাবস্টেন্সের মলিকুলার মাস কিভাবে বের করতে হয়? সাম অফ দ্য মাস অফ অ্যাটমস প্রেজেন্ট ইন এ মলিকিউল। যেমন দেখো ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 2, এটা বলা হলো 1000 গ্রাম অফ ক্যালসিয়াম ফসফেটের হোয়াট নাম্বার অফ মোল। এখন যদি এই অঙ্কটা দেওয়া হয় তাহলে তোমরা কি করবা বলো তো দেখি। তাহলে অ্যামাউন্ট কত? W ইকুয়ালস টু 1000 এত গ্রাম। এখন মলিকুলার মাস M কত? ক্যালসিয়ামের 40 মাল্টিপ্লাইড বাই 3 প্লাস ফসফরাসের 31, অক্সিজেনের 16 ইনটু 4 মাল্টিপ্লাইড বাই 2, তাহলে এখানে 120 প্লাস 31 প্লাস এখানে কত হয় 64 ইনটু 2, তাহলে এখানে কত হয় 120 প্লাস ফসফরাসের 31, ইয়েস ক্যালসিয়ামের 140, তাহলে এখানে 595 ইনটু 2, তাহলে হয় 120 প্লাস 190 ইকুয়ালস টু 310, তাহলে মলিকুলার মাস হলো এত গ্রাম। তাহলে এখন আমরা লিখতে পারি n এর ভ্যালু কত? হোয়াট ইজ n? তাহলে n ইকুয়ালস টু হোয়াট? তাহলে উই নো n ইকুয়ালস টু w/m. হোয়াট ইজ w? w হলো 1000 মলিকুলার মাস কত? 310, তাহলে অবশ্যই আমরা মলিকুলার মাস এখানে নাম্বার অফ মোলস বের করতে পারবো। ক্যালকুলেট করে নিবা তোমরা। তাহলে সিস্টেমটা কি? আমরা যদি মলিকুলার মাস দেয়া থাকে আর মলিকুলার মাস যদি আমরা বের করতে পারি তাহলে অবশ্যই আমরা মোলটা বের করতে পারবো। এখন যদি মোল দেয়া থাকে তাহলে আমরা কি অ্যামাউন্ট বের করতে পারি না? যদি বলা হয় হোয়াট ইজ দ্য 10 মোল অফ অক্সিজেন, হোয়াট ইজ দ্য 10 মোলস অফ অক্সিজেন, এটা যদি প্রশ্ন আসে তাহলে n ইকুয়ালস টু w/m, তাহলে আমাদের বের করতে হবে হোয়াট ইজ দ্য 10 মোলস, অর্থাৎ এইটা 10 মোল, হোয়াট ইজ দ্য 10 মোলস অফ, হোয়াট ইজ দ্য মাস অফ হবে, মাস অফ, তাহলে এই মাসটা কত আমরা w বের করব, তাহলে w ইকুয়ালস টু n ইনটু m, তাহলে n কত 10 মোলস আর মলিকুলার মাস কত অক্সিজেনের 32, তাহলে কত হবে 320 গ্রাম। অর্থাৎ আমরা অ্যামাউন্টও বের করতে পারি যদি মোল দেয়া থাকে, অথবা অ্যামাউন্ট দেয়া থাকলে মোল বের করতে পারি। ওকে, এখন তোমরা কি ক্লিয়ার সবাই? কি লিখছো তিথি সাহাস? সিরিয়াসলি আই ডু নট হ্যাভ এনিথিং ইন মাই মাইন্ড। স্যার হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মোল অ্যান্ড মলিকিউল? মোল আর মলিকিউলের মধ্যে ডিফারেন্স কি? ওকে, মলিকিউল কি? মলিকিউল হচ্ছে আমাদের স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট, স্মলেস্ট পার্টস অফ অ্যান এলিমেন্ট আর কম্পাউন্ড, এটাকে মলিকিউল বলা হয়। আর মোল হচ্ছে একটা ডেফিনিট অ্যামাউন্ট। তোমার পড়াশোনা ফিজিক্সের হোয়াট ইজ দ্য মোল? মোল ইজ দ্য ইউনিট অফ দ্য ওয়ান ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, দ্যাট ইজ দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এটা অ্যামাউন্ট কারেক্ট করা হয়। এই অ্যামাউন্টটা কত? এটা সায়েন্টিস্টরা বের করেছে অ্যাভোগাড্রো 6.023 × 10⁻23 অ্যাটমস, মলিকিউলস আর আয়নের যে মাস সেটাই হবে আমাদের 1 মোল। তো যেটা মলিকিউল হয় তাহলে মলিকুলার মাস কি গ্রামে প্রকাশ করলাম। মনে করো অক্সিজেনের এক মোলে কতগুলো থাকবে? 6.023 × 10⁻23 এত মলিকিউল যদি থাকে তাহলে এত মলিকিউলসের মাস হবে 32 গ্রাম। তাহলে আমরা যদি মলিকুলার মাসকে যদি গ্রামে প্রকাশ করি সেটাকে মোল বলি। আর এক মোলে হাউ মেনি মলিকিউলস প্রেজেন্ট? এতগুলো মলিকিউলস প্রেজেন্ট। অথবা বলতে পারি দ্য মাস অফ 6.023 × 10⁻23 molecules or atoms is called the mole. It is also correct. তাই আমরা সহজ করে বলবো যে when atomic mass or molecular mass is expressed in gram is called mole.
অথবা বলতে পারি the mass of 6.023 into 10 to the 23 molecules of atoms is called the mole, and definitely correct. এখন তোমার কাছে যেটা মনে হয়, কিন্তু জিনিসটা আমাদের ক্লিয়ার হতে হবে যে এতগুলো মলিকুলসের ম্যাস হবে আমাদের 1 মোল। এখন অক্সিজেনের তাহলে এতগুলো মলিকুলের অক্সিজেনের ম্যাস কত হবে? 32 গ্রাম। যদি নাইট্রোজেন আসে, নাইট্রোজেনের এতগুলো মলিকুলসের ম্যাস হবে আমাদের 28 গ্রাম। অথবা যদি এতগুলো অ্যাটমস অফ নাইট্রোজেন আসে, তাহলে হবে নাইট্রোজেনের ম্যাস হবে আমাদের 14 গ্রাম, কারণ তখন অ্যাটমের ম্যাসকে গ্রামে প্রকাশ করা হয়েছে। ওকে, টাইম মনে হয় ওভার হয়ে গেছে। এখন এখানে ধরে দেখি, টাইম আর 2-3 মিনিট আছে, দেখো। এখন বলো মোলকে ক্লিয়ার? কে কে ক্লিয়ার আমাকে বলো স্যার। মোলের কনসেপ্ট আমাদের ক্লিয়ার, এবং কিভাবে হাউ টু ফাইন্ড আউট দ্য নাম্বার অফ মোলস অ্যান্ড হাউ টু ফাইন্ড আউট দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স ইফ দেয়ার ইজ এ নাম্বার অফ মোল। মোল দেওয়া থাকলে ম্যাস বের করা যায়, ম্যাস দেওয়া থাকলে মোল বের করা যায়। ফর্মুলা হলো N=W/M। ক্লিয়ার স্যার? একজনের প্লাম ক্লিয়ার স্যার? আমার ক্লক নষ্ট হতে পারে, মনে হয় 50 বা 52 বাজে সম্ভবত। হ্যাঁ, টাইম ওভার হয়ে গেছে। আর কেউ? ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। 2 জন ক্লিয়ার স্যার? আস্তে আস্তে বলেন প্লিজ। আচ্ছা স্যার, স্লো ডাউন। ওকে, এখন তো রিভিশন, এগুলো তো তোমাদের পড়া আছে স্যার। একটা ম্যাথ দেন। ওকে, তোমরা বলছো ক্লাস শেষ, আবার বলছো ম্যাথ দেন। আচ্ছা বলো তো দেখি, তোমরা করো। What is the mole number of, like what is the mole number of, what is the mole number of 440 gram of carbon dioxide? করো দেখি, what is the mole number of 440 gram of carbon dioxide? 440 gram of carbon dioxide এর mole number কত? What is the mole number of 440 gram of carbon dioxide? No question. Clear sir, clear sir, clear sir, ক্লিয়ার স্যার, ক্লিয়ার স্যার। এটা করো আগে দেখি, তাহলে ক্লিয়ার হবো। হোয়াট ইজ দ্য মোল নাম্বার অফ, সবাই বলবে যে কত হয়েছে। এটা করি শেষ। লেখো হোয়াট ইজ দ্য মোল নাম্বার অফ 44 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড। ক্লিয়ার স্যার? এটা করো আগে, এটার আনসার বলো। হোয়াট ইজ দ্য মোল নাম্বার অফ 440 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড? তাহলে একটা নিয়মের ম্যাথ আমি শিখালাম যে কিভাবে আমরা মোল বের করতে পারি যদি অ্যামাউন্ট দেওয়া থাকে। কই ক্লিয়ার? এটা করো অঙ্কটা। হোয়াট ইজ দ্য মোল নাম্বার অফ 440 গ্রাম অফ কার্বন ডাইঅক্সাইড? উদিত দাস কই? রাজুক চৌধুরী কই? আকিব আল হাসানের তো দেখিনি আমি প্রথম কয়টা ক্লাসে। আকিব আল হাসান, ইয়েস। রাজুক চৌধুরী, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ কারেক্ট। বাট আফফান গনি তোমার হয়নি। 1 মোল হবে কেন রে বাবা? তারপর কামরুল জিয়ান আর্য হয়নি। হেমা আহমেদ আনসার লিখেছো, কিন্তু কত আনসার? আমি আনসারটা চেয়েছি, একমাত্র রাজুকেরটা হয়েছে। যতগুলো দেখেছি এখানে রাজুক ছাড়া কারোর হয়নি। আর কেউ? ডান স্যার কই? তো আনসারটা বলো। ডান তো বুঝলাম, আমি তো তোমাদের করতে বলেছি। কত হবে আনসার? 10 মোলস। ওকে, কারেক্ট। ইউ আর কারেক্ট। মার্শাদ মালিক, ইয়েস ইউ আর অলসো কারেক্ট, 10 মোলস। হ্যাঁ দেখো, এখানে হলো হোয়াট ইজ দ্য মোল নাম্বার, তাহলে এন বের করতে হবে। এন ইকুয়ালস টু হোয়াট? 440 গ্রাম। ডব্লিউ ইকুয়ালস টু 440 গ্রাম গ্রাম। আর কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাস হলো 44, কারণ কার্বন ডাইঅক্সাইড CO2, কার্বনের 12, অক্সিজেনের 16 ইনটু 2, তাহলে এটা হয় 44 গ্রাম। তাহলে আসো n ইকুয়ালস টু W/M, তাহলে W কত? 440 আর M কত? 44, তাহলে হবে 10 মোলস। একজন বললে স্যার একটা অঙ্ক দেন, তাই আমি দিলাম। এবং দেখো ক্লিয়ার হয়েছে কিনা। আমার মনে হয় হাউ টু ফাইন্ড আউট দ্য নাম্বার অফ মোলস তোমরা পারবে। ওকে, সবাই পারবে তো? তাহলে আজকে আমাদের মূল কথা হলো যে আজকে আমাদের শেষ হয়ে গেল ক্লাস। নেক্সট ক্লাসে আমি তোমাদের রিভাইজ করব, এবং এখানে একটু ফাস্ট পড়াতে হবে যেহেতু তোমাদের ক্লাসগুলো করানো হয়েছে। সো আমি একটু ফাস্ট বলবো। আর যদি মনে করো না স্যার একটু স্লো যান বা একটু স্লো বুঝান, যেটা বুঝান একটু আস্তে আস্তে বুঝান, আমরা যেন ক্লিয়ার হই, তাহলেও আমি করব। কিন্তু আমি মনে করি যেহেতু পড়া হয়েছে, রিভাইজ ক্লাসে একটু ইলাবোরেটলি বলতে হবে।
আর আমি তো একটা টপিকস 5 বার ছাড়া আমি বলি না, তোমাদের মুখস্থ করানো পর্যন্ত আমি বলি। ওকে, বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।